আপনি বলেন এই যে যেই মানে এক দফায় একজোট ছিল তখন কি বলা হয়েছিল? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কোন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলছে? সাবেক প্রধানমন্ত্রী। তাহলে এটা নিয়ে অফেন্ডেড হওয়ার কি আছে? তারা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং যারা অফেন্ডেড হয়েছেন তাদের সবার তো বোঝা উচিত যে এই অন্তর্বর্তী সরকারের যে অনলি যে একটা লিগ্যাল যে বেসিসটা তিনি দেখাইতে পারবেন অন্তর্বর্তী সরকারের, সেটা হলো ওয়ান এন্ড অনলি শেখ হাসিনার স্বাক্ষরকৃত পদত্যাগপত্র টু চুপ দ্য প্রেসিডেন্ট। তো খালেদ মহিউদ্দিন ভুল কথা কি বললো? এটাই রিয়েল কনসার্নিং। কারণ এই থ্রেটটা যখন খালেদ মহিউদ্দিনের মতো একজন সাংবাদিক পায়, খালেদ মহিউদ্দিনকে রীতিমতো মাপ চাইতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখছি ওসমান হাদি একটা ভিডিও করেছেন, উনি পাবলিকলি বলছেন ওনাকে ক্ষমা চাইতে, এটার ব্যাপারে উনি একটা কিছু বলতে, এবং আরো অনেকভাবে তাকে এক ধরনের হেনস্থা বা তাকে অপমান করা হয়েছে। এবং এই অপমানটা তো খালেদ মহিউদ্দিন পর্যন্ত থাকবে না, এটা বলা হয়েছে খালেদ মহিউদ্দিনকে, কিন্তু ইন জেনারেল সকল সাংবাদিকতার উপরে কিন্তু এই প্রেশারটা যাবে। অনেকে দেখলাম খালেদ মহিউদ্দিন ঠিকানায় যিনি আপাতত একটি প্রোগ্রাম করছেন, আগে ডয়েচে বেলে প্রোগ্রাম করতেন, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের উপর ক্ষেপে গেছেন। উনি দু একটা কথা বলেছেন, সেই কারণে ক্ষেপে গেছেন। এবং ক্ষেপে গেছেন তারা যারা গত 14 মাসে জুলাই স্পিরিটের নামে ব্যবসা করেছেন, চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্য এবং জুলাই আহতদের চিকিৎসার নামে আরো কত কিছু, যে কত ধান্দাজি করেছেন। এবং রাজনীতিকে জুলাইয়ের স্পিরিট বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছেন, সামনেও নিবেন, তারা মোটামুটি খুবই অফেন্ডেড ফিল করেছেন। জুলাইয়ের স্পিরিট বিক্রি করে যারা ইউটিউবে ভালো ধান্দা করেছেন, ফেসবুকে ধান্দা করেছেন বা করছেন, তারা খুব ফেড আপ হয়ে গেছেন। তো খালেদ মহিউদ্দিন কি বলছে? খালেদ মহিউদ্দিন দুইটা কথা বলছে। আমি যে তার যে কনভারসেশনটা সেটা দেখলাম, সেখানে তিনি বলছেন যে তিনি শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন। এটি হচ্ছে অফেন্ড হওয়ার প্রধান কারণ। এখন কথা হলো, খালেদ মহিউদ্দিন এটা কিভাবে বলছে, কেন বলছে, এটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন, এটার জবাব তিনি দিবেন। বাট এত অফেন্ডেড হওয়ারটা আমাকে একটু সারপ্রাইজ করেছে। এর কারণ হলো এই, শেখ হাসিনা ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী হোক, বিনা ভোটের প্রধানমন্ত্রী হোক, নির্বাচনগুলো নিয়ে তো কোয়েশ্চেন আছেই। এবং যেই সময়টাও তিনি ক্ষমতায় ছিলেন, সেই সময়টাতেও কি ধরনের সরকার চালিয়েছেন না চালিয়েছেন সেটার সমালোচনাও খালেদ মহিউদ্দিন করেন এবং সামনেও করবেন আই গেস। কিন্তু খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক হিসেবে যদি থ্রেটের মুখে পড়ে, দ্যাট ইজ কনসার্নিং। কারণ একটা স্বৈর সরকারের তার সবচেয়ে বড় দুর্বলতা হলো, এবং তার সবচেয়ে বড় আইডেন্টিক্যাল এলিমেন্ট হলো যে সে সাংবাদিকদেরকে কিভাবে ট্রিট করে। তো খালেদ মহিউদ্দিন যেই এক ধরনের সোশ্যাল মিডিয়ায় হেনস্থা বা বুলিং এর শিকার হচ্ছেন, সেটা কিন্তু অ্যালার্মিং। কারণ এই ব্যক্তিটা ইন্ডিভিজুয়াল হইলেও সাংবাদিকতার জগতে তার মতো লোক যদি এক ধরনের ভয়ে আতঙ্কে থাকতে হয়, এটা কিন্তু ইন জেনারেল বাকি সাংবাদিকদের পুরো সাংবাদিকতার মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে, যেটা পরবর্তীতে একটা নিউট্রাল যেই অবজেক্টিভিটি অফ জার্নালিজম, সেটা কিন্তু কোয়েশ্চেনেবল থাকবে। সাবজেক্টিভিটিতেও কোয়েশ্চেন আসবে, কারণ আপনি বন্দুকের নলের মুখে যাই করেন সেটার তো ক্রেডিবিলিটি হারাই ফেলবে। এবং সাংবাদিকরা যদি এই সিচুয়েশনে থাকে, সেটা কোনো ভালো বা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে কিন্তু ধাবিত হওয়ার সম্মুখে ওয়ান অফ দি মেজর হিন্ড্রেন্স। নাও এখন আমার কথা হলো যে এই যে সাবেক প্রধানমন্ত্রী বলল, এটা নিয়ে প্রবলেমটা কোথায়?
হ্যাঁ, উনি দামি নির্বাচন, বিনা ভোটের সরকার, সকল কিছু ঠিক আছে। সেগুলোর সমালোচনা আলাদা জায়গায়। কারণ আপনারা যে অফেন্ডেডটা হলেন, এই অফেন্ডেড হওয়ার আসলে কারণটা কি? আপনারা অফেন্ডেড হয়ে কি বোঝাতে চাচ্ছেন এটা আপনারা ভালো জানেন। কিন্তু আপনি আমাকে বলেন, এই যে অন্তর্বর্তী সরকারটা আছে, এই অন্তর্বর্তী সরকারের মানে কোনো জনভিত্তি কিন্তু নাই। এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার নয় এবং জনভিত্তিহীন একটা সরকারও বলা চলে। তো এই অন্তর্বর্তী সরকার, যে অন্তর্বর্তী সরকারের সকল বেনিফিশিয়ারি, যেই রাজনৈতিক দলগুলো এবং যেই যারা জুলাইয়ের স্পিরিট বিক্রি করছেন, যারা বলেন যে আমরা জুলাইয়ের ড্যাশ এন্ড ড্যাশ ধারণ করি, জুলাইয়ের বিভিন্ন কিছু বলেন, তারা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং যারা অফেন্ডেড হয়েছেন তাদের সবার তো বোঝা উচিত যে এই অন্তর্বর্তী সরকারের যে অনলি যে একটা লিগ্যাল যে বেসিসটা তিনি দেখাইতে পারবেন অন্তর্বর্তী সরকারের, সেটা হলো ওয়ান এন্ড অনলি শেখ হাসিনার স্বাক্ষরকৃত পদত্যাগপত্র টু চুপ ফর দ্য প্রেসিডেন্ট। তাহলে এই যে সেনাবাহিনী যে 5ই আগস্ট একটা মানে ক্ষমতা হাতে না নিয়ে একটা ডিউ প্রসেসে একটা অন্তর্বর্তী সরকারের দিকে গেলেন এবং এই অন্তর্বর্তী সরকার ইটসেলফ যে শপথ গ্রহণ করেছে, সেই শপথটার মানে প্রি সিচুয়েশনটা কি বা এটার প্রেক্ষাপটটা কি, এটার কন্ডিশন কি ছিল বা উনি কোন ধাপে এসেছেন, এর আগের ধাপটা কি ছিল। এর আগের ধাপটা আপনি হাজার চিল্লাইতে পারেন, আপনি হাজার মানে হাত জোর করতে পারেন, কাঁদতে পারেন, অনেক কিছুই করতে পারেন, বাট দ্য ফ্যাক্ট ইজ যে এটা একজন সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত রিজাইন লেটার, পদত্যাগ পত্রের ভিত্তিতেই কিন্তু মূলত এই পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকারের ভ্যাকিউম, পাওয়ার ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। এই পাওয়ার ভ্যাকিউমের সিচুয়েশনে সেনাবাহিনী একটা অন্তর্বর্তী সরকার কি করেছে, মনোনয়ন করেছে। তো খালেদ মহিউদ্দিন ভুল কথা কি বললো? খালেদ মহিউদ্দিন তো কোনো ধরনের ফ্যাক্টলেস কোনো কথা তো বলে নাই। উনি যেটা বলেছেন এটা টেকনিক্যালি শেখ হাসিনা, এটা যে কোনো নির্বাচনের হইতে পারে, তার ক্রেডিবিলিটি নিয়ে আপনি কোয়েশ্চেন করুন, তার সমালোচনা করুন, বাট এটা তো ফ্যাক্ট যে তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং তার রিজাইন কিন্তু লেটার তার, আপনি বলেন এই যে যেই মানে এক দফায় একজোট ছিল তখন কি বলা হয়েছিল? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কোন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলছে? সাবেক প্রধানমন্ত্রী। তাহলে এটা নিয়ে অফেন্ডেড হওয়ার কি আছে? এটাই রিয়েল কনসার্নিং। কারণ এই থ্রেটটা যখন খালেদ মহিউদ্দিনের মতো একজন সাংবাদিক পায়, খালেদ মহিউদ্দিনকে রীতিমতো মাপ চাইতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখছি ওসমান হাদি একটা ভিডিও করেছেন, উনি পাবলিকলি বলছেন ওনাকে ক্ষমা চাইতে, এটার ব্যাপারে উনি একটা কিছু বলতে, এবং আরো অনেকভাবে তাকে এক ধরনের হেনস্থা বা তাকে অপমান করা হয়েছে। এবং এই অপমানটা তো খালেদ মহিউদ্দিন পর্যন্ত থাকবে না, এটা বলা হয়েছে খালেদ মহিউদ্দিনকে, কিন্তু ইন জেনারেল সকল সাংবাদিকতার উপরেই কিন্তু এই প্রেশারটা যাবে যেন কোনো ধরনের তাদের ইন্টারেস্টের বাইরে কোনো ধরনের কথা যেন না হয়। এখন এই জিনিসটা কেউ অফেন্ডেড হইতেই পারে, এটা তার বিষয়, কিন্তু আপনি যখন কারো কণ্ঠরোধ করার কথা বলবেন, কাউকে যখন আপনি তার স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবেন, দিস ইজ ডেঞ্জারাস। এই জন্যই অ্যাকচুয়ালি আমার ভিডিওটা বানানো, যে এই যে জুলাইয়ের চেতনা যারা বিক্রি করছেন তারা তো নতুন চেতনার ব্যবসা শুরু করে দিয়েছেন, যে চেতনার সামনে কাউকে সমালোচনা করা যাবে না, চেতনার সাথে ডিসএগ্রি করা যাবে না, দের ইজ নো রুম ফর নোট অফ ডিসেন্ট। ইন্টারেস্টিং ওয়ার্ড। যাই হোক, তো এটা এবং আরো দেখলাম যে হাসনাত এবং সার্জিসকে জুলাইয়ের বিপ্লব এবং জুলাইয়ের কি বিপ্লবী যোদ্ধা এগুলো বলে খালেদ মহিউদ্দিন হাসি দিচ্ছে, এটাও নাকি ইস্যু। অ্যাকচুয়ালি কি একটা অবস্থা। এই খালেদ মহিউদ্দিন কিন্তু অ্যাকচুয়ালি একটা সিচুয়েশন এক্সপ্লেন করতে চাচ্ছিলেন, তিনি বলতে চাচ্ছিলেন, উনি বেটার বলতে পারবেন উনি কেন বলেছেন। উনি যেটা বলতে চাচ্ছিলেন, যেটা আমার মনে হয়েছে, সেটা হলো যে উনি সাবেক ছাত্রলীগের যেই সভাপতি সাদ্দামের ইন্টারভিউ কেন নেননি,
সেটার একটা কোয়েশ্চেনের জবাব তিনি দিতে গিয়েছিলেন। সেই কোয়েশ্চেনের জবাব দিতে গিয়ে তিনি বলছেন হাসনাত এবং সার্জিস তারা ফেসবুকে লিখেছে জুলাইয়ের বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করে ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো উনি মূলত ওনার হাসি এসেছে যে একজন ব্যক্তির ইন্টারভিউ নিবে সেটাকে একটা বিশ্বাসঘাতকতা, জুলাইয়ের বিপ্লবের সাথে রক্তের সাথে বেইমানি, এইটা বলাকে তিনি অ্যাকচুয়ালি এটাকে হাস্যকর মনে করছেন আর কি, যে এটার সাথে যে তুলনা করা এটাকে তিনি হাস্যকর মনে করছেন। আই ডোন্ট থিঙ্ক তিনি জুলাইয়ের যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে বা হাসনাত সাজিদকে নিয়ে উনি ফান করেছেন, বিষয়টা এমন নয়, কিন্তু এমন দেখানো হচ্ছে। দ্যাট ইজ অ্যালার্ম। যে আপনি জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে, এখন তারা একটা রাজনৈতিক দল করেছে, এই নেতাদের নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, তাদের নিয়ে সমালোচনা করতে পারবেন না, তাদের ক্রেডিবিলিটি নিয়ে কথা বলতে পারবেন না। এই যে পরিস্থিতি হয়েছে এটা তো ভালো লক্ষণ নয়। এই এই এইভাবে তো চলতে পারে না। আজকে খালেদ মহিউদ্দিনের কণ্ঠরোধ হচ্ছে, সামনে আরেকজনের রোধ হবে। এভাবে তো মানে মুক্তিযোদ্ধাদের নিয়েও মনে হয় এ ধরনের কোনো চেতনার ব্যবসা আমরা দেখি নাই, যেটা স্পিরিট নিয়ে যে ব্যবসাটা আপাতত প্রতীয়মান হচ্ছে। লেটস সি সামনে কি হয়, এটাই আমার কনসার্নিং এর বিষয়। এইভাবে চলতে থাকলে সামনেও আমাদের যেই বাংলাদেশের সাংবাদিকতা, বাংলাদেশের ইন জেনারেল যেই মুক্ত চিন্তা বা সবার একটা মানে দ্বিমতের যে জায়গা, দ্বিমত যারা পোষণ করবে তারা একটা থ্রেটের মধ্যে অলরেডি আছে, সামনে সেটা আরো প্রখর হবে। এটা কোনো রাষ্ট্রের জন্য ভালো হবে না। এটা আরেকটা ফেসিবাদ, ফেসিবাদ, যেটাকে সবাই ফেসিবাদ বলতে বলতে এমন হয়েছে যে দুনিয়াতে মনে হয় আর কোনো ফেসিবাদ নাই। মানে আপনি যখন ডিসেন্টকে মানে ডিসেন্টের কোনো জায়গা রাখেন না, দ্যাট ইজ ইটসেলফ ফ্যাসিজম। আপনি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন আপনার দাবি, এর মানে এই নয় যে আপনি ফ্যাসিস্ট হবেন না। আমরা ইতিহাসে অনেক দেখেছি যে মানে স্বৈরতাই রিপ্লেস করেছে। আমরা অনেক কিছু দেখেছি, এগুলো নিয়ে পরে কথা হবে।